বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিল আরব আমিরাত। বিভিন্ন জেলায় টিকার বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রম। শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র আজ মুক্ত, বললেন ওবায়দুল কাদের। পদত্যাগ করে নির্বাচন দিন সরকারকে মির্জা ফখরুল। তিনি ফিরে এসেছিলেন বলে অবরুদ্ধ গণতন্ত্র শিক্ষণ মুক্ত হয়েছিল তার নেতৃত্বে। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে নিয়ন্ত্রণে নিয়ে এসে দলীয়করণ করেছে। ধামাকা শপিং এর সিওও গ্রেফতার। বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। ই কমার্স খাতে নির্ভরতা তৈরি হয়নি বললেন আইসিটি প্রতিমন্ত্রী। 1 অক্টোবর শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরেও 8 কেন্দ্র। ভিসি জানালেন ডিজিটাল প্রশ্ন ফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমন্ত্রণ যমুনা নিউজের সাথে আছি নুসরাত বৃষ্টি। শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবরে যাচ্ছে। অবশেষে শাহজালাল বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে আরব আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আজ এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করে আমিরাত কর্তৃপক্ষ। দুপুর 12টা থেকে অনুমোদনের এই বিষয়টি কার্যকর হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিমানবন্দরের ল্যাবে যাত্রা শুরুর 6 ঘন্টা আগে প্রবাসীরা করোনার টেস্ট করাতে পারবেন। আরব আমিরাত পৌঁছানোর পর তাদেরকে আরেক দফা পরীক্ষা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রবাসী কল্যাণের আশ্বাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিমানবন্দরে ল্যাব স্থাপন হলেও এতদিন আরব আমিরাতের অনুমোদনের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত দেশটির অনুমোদন পাওয়ায় প্রবাসী যাত্রীদের দুর্ভোগ কমবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই আছেন, অপেক্ষা করছেন তিনি। তার কাছে যাচ্ছি। তুহিন, আমিরাতে আজ কি কোনো ফ্লাইট আছে কিনা সেটি তো জানাবেনি, এবং অনুমোদন পাওয়ার পরে শাহজালালে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই। আজকে সন্ধ্যার পরে একটি ফ্লাইট আছে, যেটা বলছে যে সেই ফ্লাইটের মাধ্যমেই প্রথম যাত্রীদের বা অনুমোদন পাওয়ার পর প্রথম যাত্রীরা যাবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এটি খুবই স্বস্তির খবর। আপনি শাহজালাল বিমানবন্দর সহ সারা দেশে যারা এখন অপেক্ষায় আছেন যাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে, তাদের জন্য খুবই স্বস্তিদায়ক একটি খবর যে আজকে তারা যে পরীক্ষামূলকভাবে 46 জনকে পাঠিয়েছিলেন, সেই টেস্ট করে তারা বলেছে, এটা পজিটিভ বলেছে যে হ্যাঁ তারা এই টেস্টে সন্তুষ্ট। এই সন্তুষ্টির কথা আজকে জানানোর পর কিন্তু আনুষ্ঠানিকভাবে 6টি ল্যাব উদ্বোধন করা হয়েছে। 6টি ল্যাবে মোট 12টি বুথ আমরা দেখতে পেয়েছি। এই 12টি বুথে তাদের কার্যক্রম আজকের থেকে শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কার্যক্রম শুরু হওয়ার পরেই যে স্যাম্পল সংগ্রহ করা এবং সেটি যে কার্যক্রম শুরু হবে সেই বিষয়টি কিন্তু এখনও শুরু হয়নি। তবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন যে আমাদের যে সক্ষমতা আছে তাতে এমিরেটসের একটি ফ্লাইট আছে, সেই ফ্লাইটের যাত্রীরা যদি যথাসময়ে আসে তাদেরকে দিয়েই হয়তো এই আনুষ্ঠানিকতা শুরু হবে। তা আমরা যে 6টি ল্যাব স্থাপন হয়েছে সেই ল্যাবের আমরা দেখেছি তাদের সেখানে পর্যাপ্ত কর্মী আছেন। আমার ল্যাবে যারা 6টি কোম্পানির প্রতিনিধি আছেন তারা আমাদেরকে বলেছেন যে প্রতি ঘন্টায় 1000 পরীক্ষা করার সক্ষমতা তাদের আছে। এই ধরনের সক্ষমতা নিয়েই তারা এখানে কাজ শুরু করতে যাচ্ছেন। এমনকি যারা শিডিউল টাইমে হয়তো আসতে পারবেন না, যানজটের কারণে হোক, বিভিন্ন কারণে যদি কোনো যাত্রী কিছু সময় দেরি করে ফেলেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা করানো হবে চাহিদা অনুযায়ী। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আরটিপিসিআর ল্যাব সংক্রান্ত। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার দ্বিতীয় দিনের মতো আবার ভ্যাকসিন দেওয়া হয়েছে খুলনায়। সকাল থেকে টিকা প্রত্যাশীরা কেন্দ্রগুলোতে যান। আগে থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক থাকায় চাপ কম ছিল, সহজেই ভ্যাকসিন নিতে পারেন আগ্রহীরা। আর সবগুলো কেন্দ্রেই প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যারা টিকা কার্ড সাথে নিয়ে আসেন
তাদের বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হয়। খুলনা নগরীর 31টি ওয়ার্ড, 68টি ইউনিয়ন, 2টি পৌরসভায় একযোগে এই কর্মসূচি পরিচালিত হয় বিকেল 4টা পর্যন্ত। নগর ও গ্রামে দেওয়া হয়েছে সিনোফার্মের ভ্যাকসিন। কালকে আসতে পারিনি, সময় ছিল না, তাই আসতে পারিনি। আজকের সময় পাইছি, তাই আজকে আইছি। গতকালকে অনেক ভিড় ছিল, যার কারণে অনেকে নিতে পারে না। আজকে সবাই আসছে, আমিও আজকে আসছি। কালকে আমাদের যে টার্গেট ছিল তার থেকে মাত্র 300 ভ্যাকসিন দিতে পারিনি, 700 দিছি। আজকে স্বতঃস্ফূর্তভাবে সবাই আসতেছে। এদিকে ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় দ্বিতীয় দিনে খোলাই হয়নি রাজধানীর বেশিরভাগ কেন্দ্র। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় বেশিরভাগই তালাবদ্ধ। টিকা নিতে আগ্রহীদেরও কোনো সমাগম দেখা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও প্রথম দিনেই 75 লাখ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রার বেশিরভাগ পূরণ হওয়ার কথা জানিয়েছেন। গতকাল ঢাকার 2 সিটিতে দীর্ঘ লাইনে টিকা গ্রহণ করেন অনেকেই। আমি বলবো যে এগুলো তো ক্যাম্পেইনিং তো টার্গেটেড, মনে করেন 15,000, যদি টার্গেট ফিল আপ হয়ে যাবে তো আজকে এমটি হয়ে যাবে, মানে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। যদি কারো বাকি থাকে তারা করবে, একটা ভেরিয়েশন হবে। 16,000 কেন্দ্র আসবে না, 16,000 কেন্দ্র ভেরিয়েশন হতে পারে। কেউ টার্গেট আগে রিচ করতে পারবে, আর 1500 আছে। মনে করেন নিট নেওয়ার গত 1500 শেষ হলে আজকে তো কালি থাকবে, তার নিজের কিছু না। বঙ্গবন্ধুকে হত্যার পর গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে। সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 13 বছরেও বিএনপির মরাগাঙে আন্দোলনের জোয়ার আসেনি। রাজনীতিতে অসৎ আর খারাপ মানুষদের না বলতে হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজন। জাতীয় জাদুঘরে এই সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 75 পরবর্তী সরকার ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করেছে। এদেশের মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল তৎকালীন শাসক জেনারেল জিয়াউর রহমান। 81 সালে দেশে ফিরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, করেছেন সততা ও সাহসের রাজনীতি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে। অবরুদ্ধ গণতন্ত্র শিক্ষা মুক্ত হয়েছিল তার নেতৃত্বে। তিনি ফিরে এসেছিলেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। মিথ্যাচার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগও করেন ওবায়দুল কাদের। 13 বছর ধরে আন্দোলনের ডাক শুনছে, মরাগাঙ্গে আন্দোলনের জোয়ার আসে না। এ সময় নতুন প্রজন্মকে রাজনীতিতে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, রাজনীতিতে অসৎ আর খারাপ মানুষদের প্রবেশ ঠেকাতে হবে। চরিত্রবান লোকেরা রাজনীতিতে না আসলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে। সৎ লোকেরা রাজনীতিতে না আসলে রাজনীতি অসৎ লোকদের হাতে চলে যাবে। ঢাকার সুইট মিলনায়তনে আরেক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের অগ্রগতিতে হতাশ বিএনপি। আমি পরিষ্কারভাবে জানিয়ে চাই যে দেশের মানুষ এখন অনেক সজাগ আছে। এই ধরনের মিথ্যাচার করে আমাদের এই সরকারের জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বন পরিবেশ উপকমিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করে। এটা কিন্তু অতীতে কোনো সরকারি পদক্ষেপ নেয় নাই। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পালানোর পথ খুঁজে পাবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, এখনো সময় আছে, জনগণের চোখের ভাষা বুঝুন, অন্যথায় করুণ পরিণতি ভোগ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ফখরুল অভিযোগ করেন, প্রশাসন থেকে শুরু করে সব সেক্টরেই দলীয়করণ করা হয়েছে, এমনকি বাদ যায়নি গণমাধ্যমও। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে, সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে হরণ করা হয়েছে মানুষের মৌলিক অধিকার। যখন বাকশাল হয়েছিল তার আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল,
আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। গতকাল পত্রপত্রিকাগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে সে কিভাবে আপনার সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন ফখরুল। নেতার কথা বলেন ওবায়দুল কাদের সাহেব, আরে নেতা তো একজন আমাদের বাংলাদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ 9 বছর সংগ্রামের মধ্য দিয়ে তিনি স্বৈরাচারকে পরাজিত করে তিনি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে, লড়াই করতে গিয়ে তিনি গৃহে অন্তরীণ হয়ে অবস্থায় আছেন। চরম সংকটের হাত থেকে দেশকে বাঁচাতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান বিএনপি মহাসচিব। এখনো সময় আছে, আপনার দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষায় দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, পদত্যাগ করেন আপনাদের ব্যর্থতার জন্য, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। বক্তব্য চলাকালে বারবার স্লোগান দিলে নেতাকর্মীদের রাজপথে সরব হতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছেলে থামো, থামো, এই থামো, এই খালি স্লোগান দিও না বাবা, স্লোগান দিলে কিছু হবে না, রাস্তায় নেমে স্লোগান দিতে হবে জোরে জোরে, তাহলেই হবে কাজ, সেটার জন্য প্রস্তুতি নাও। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। প্রতারণা অর্থ আত্মসাতের মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। ধামাকার কোনো অনুমোদন বা ট্রেড লাইসেন্সও নেই। 750 কোটি টাকা লেনদেন করলেও প্রতিষ্ঠানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এদিকে 4টি ই কমার্স প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত করেছে ই ক্যাব। অবিশ্বাস্য মূল্য ছাড়ের অফার দিয়ে দ্রুত সময়ের মধ্যে 3 লাখ গ্রাহক তৈরি করে ধামাকা। 2018 সালে ধামাকা ডিজিটালি পরবর্তীতে ধামাকা শপিং.com হয়। 100 কোটি টাকা আত্মসাৎ করায় বকেয়া পড়ে গ্রাহক সরবরাহকারীদের পাওনা। গ্রাহকের মামলার পর বুধবার ভোরে তেজগাঁও থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানা, ইমতিয়াজ হাসান ও ইব্রাহিম স্বপনকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় ধামাকা শপিংয়ের কোনো ধরনের অনুমোদন নেই। বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা এই কদিন চালনা করে আসছিল এবং বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। গ্রেপ্তারকৃতরা কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন ব্যবসা শুরু করে। পরে ধামাকা.com নামে আত্মপ্রকাশ করে তারা। হোতা বলেন বা যিনি মূলত এমডি বলেন বা যেই ছিল চিশতি সাহেব জসিমউদ্দিন, ওনার যে অ্যাসেট বা বিভিন্ন জায়গার যে কোম্পানি সহ যে অ্যাসেটের কথা আমরা জেনেছি সেটাও হয়তো 200-250 কোটি টাকার উপরে তার বিভিন্ন সম্পদ রয়েছে। সো ওনার এখানেও শিফট হতে পারে, বাইরেও যেতে পারে। এদিকে ইভ্যালি, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স RST ওয়ার্ল্ড এর সদস্যপদ স্থগিত করেছে ই কমার্স প্রতিষ্ঠানের সংগঠন ই ক্যাব। রাজধানীতে এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ই কমার্স খাতে এখনও নির্ভরতা তৈরি হয়নি। একটা গাইডলাইন করে দেওয়া যে একটা মার্কেট প্রাইস যেই প্রোডাক্টে তার মার্কেট প্রাইস থেকে কত পার্সেন্টের নিচে অফার করা যাবে না। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করবার সময় এসেছে। যে একটা শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারই প্রথম ঢাকা শহরের বাইরে দেশের 8টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ ঠেকাতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন এবং 1 অক্টোবরে ক ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবে ভর্তি পরীক্ষায়। 7,148 আসনের বিপরীতে 3,24,340 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার প্রতি আসনের জন্য প্রায় 46 জন শিক্ষার্থী ভর্তির যুদ্ধে অংশ নেবে। উচ্চ মাধ্যমিক পাশ করা অনেক শিক্ষার্থীর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাওয়া। করোনার কারণে এবারই প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরে 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে ভর্তি পরীক্ষা।
উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করেই এই পদক্ষেপ। যে প্রথমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের বাহিরে আরও 7টি বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 2020-21 সেটি অনুষ্ঠিত হবে। ভোগান্তি লাঘব, সে কারণেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এবং জেনারেল অ্যাডমিশন কমিটি তারা বহু আলাপ আলোচনার পরে এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছি। এবার প্রতি আসনের বিপরীতে প্রায় 46 জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে। ডিজিটাল প্রশ্ন ফাঁস ঠেকাতে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান ভিসি। গোয়েন্দা নজরদারির বিষয়ও সেটিও কিন্তু পুলিশ প্রধান সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন। তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়, সেই বিষয়গুলোর জন্য সর্বত্র সজাগ আছে। 2020 সালে করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়। তবে পূর্বের ফল অনুযায়ী ঘোষিত ফলাফলে যেসব শিক্ষার্থী যোগ্যতা সম্পন্ন কেবল তারাই অংশ নিতে পারবেন ভর্তি পরীক্ষায়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন। সকালে তফসিল ঘোষণা করেন, জানান এই ধাপে দেশের 848টি ইউপিতে ভোট নেওয়া হবে এবং ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর আর বাছাই 20 অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 21 থেকে 23 অক্টোবরের মধ্যে। সাধারণ নির্বাচন, এটি দ্বিতীয় ধাপের যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে টোটালি আমরা 848টি ইউনিয়ন পরিষদকে নিয়ে এসেছি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 অক্টোবর, প্রতীক বরাদ্দ 27 অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। বৃষ্টিপাত না কমায় ডেঙ্গুর প্রকোপ কমছে না। এডিস মশা জন্মানোর পেছনে ভৌগোলিক ও প্রাকৃতিক কারণ রয়েছে, তারপরও সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। দুপুরে আহসান মঞ্জিল ও রূপলাল হাউস সংলগ্ন বুড়িগঙ্গা নদী তীর পরিদর্শন শেষে মেয়র বলেছেন, রূপলাল হাউস সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ঘাট নির্মাণ করেছে। এর আগে সকালে মৎস্য ভবনের সামনে একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন মেয়র। যেহেতু বৃষ্টি এখনো থামছে না, এখনো প্রতিনিয়ত প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, সুতরাং আধারগুলো আবার সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত এই উৎসস্থলগুলো ধ্বংস করার জন্য, যার কারণে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি। কিন্তু এখনো যেহেতু বর্ষা মৌসুম এবার অনেক প্রলম্বিত হয়েছে, যার কারণে এখনো ডেঙ্গুর কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়ার ব্যাখ্যা সন্তোষজনক নয়। দুই বিচারক ও তদন্ত কর্মকর্তাকে 24 অক্টোবরের মধ্যে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, তদন্ত কর্মকর্তারা নতুন অফিসার ট্রেনিংয়ের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেনি, তাই ক্ষমা চেয়েছে। পরে হাইকোর্ট তাদেরকে আবারও ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিয়েছেন। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। আজকে যখন মামলাটা লিস্টে আসলো, তখন আবার সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লানের অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে।